মানতে যখন সবাইকে বলি নিজেরও একটু মানতে হয়, সেই জন্য। তবে আমরা আশা করি অবস্থা আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে, আশা করি আগামীতে আবার সবাই একসাথে হতে পারবো। জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশ নিতে আমি গত ১৯ সেপ্টেম্বর তারিখ নিউ ইয়র্ক রওনা হই। এর আগের বছর যেতে পারিনি করোনার কারণেই, কাজে এবারে সীমিত আকারে কিছু যারা যান, আমি তার মধ্যে একজন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ সরকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আমার সফর সঙ্গী ছিলেন। করোনা মহামারী শুরু হওয়ার প্রায় ২ বছর পর এবারই প্রথম আমি দেশের বাইরে সরাসরি কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করি। নিউ ইয়র্কে অবস্থানকালে আমরা অত্যন্ত ব্যস্ত সময় কাটে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের মূল সভা এবং সাইড ইভেন্ট মিলিয়ে প্রায় সর্বমোট ১০টি সভা ও ৮টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেই। এছাড়া ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে উদ্বোধনী দিনেও সেখানে যোগদান করেছিলাম। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে প্রত্যাশাকে উপজীব্য করে এবারের অধিবেশন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিশেষ করে মহামারী থেকে টেকসই উত্তরণ, এটাই ছিল লক্ষ্য। এছাড়া কোভিড-১৯ টিকার সার্বজনীন প্রাপ্যতা, সহজলভ্যতা, মহামারী থেকে টেকসই পুনরুদ্ধার সর্বদা আলোচনায় প্রাধান্য পায়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন এটাও গুরুত্ব পায়। নারী ক্ষমতায়ন, সমতা ও অন্তর্ভুক্তি, বর্ণবাদ, টেকসই উন্নয়নের অভিষ্ট তথা এসডিজি, পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ ইত্যাদি বিষয়গুলো বিভিন্ন আলোচনায় উঠে আসে। সবের প্রথম দিনে ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক SDSN এর পক্ষ থেকে ২০১৫ থেকে ২০২০ সময়কালে এসডিজি অর্জন সর্বোচ্চ সাফল্যের জন্য বাংলাদেশকে এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। SDSN এর প্রেসিডেন্ট প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর জেফরি স্যাক্স আমার হাতে এই সম্মাননাটি তুলে দেন। কোভিড-১৯ মহামারীর মধ্যেও বাংলাদেশ যে অবিচলভাবে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে এগিয়ে যাচ্ছে, এই পুরস্কার তারই স্বীকৃতি। আমি আমার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে দেশের জনগণকে এই পুরস্কার উৎসর্গ করেছি। বিশ্ববোধে বাংলাদেশ একমাত্র দেশ যে সব থেকে অগ্রগামী ছিল এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে। এই সবের একটি বিশেষ আকর্ষণ ছিল জাতিসংঘ সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি স্থায়ী বৃক্ষরোপণ ও সেই বৃক্ষের নিচেই একটি বেঞ্চ স্থাপন করা। এই বৃক্ষটি হচ্ছে শতবর্ষী একটি বৃক্ষ। এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে জাতিসংঘের সদর দপ্তর চত্বরে কোনো রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এ ধরনের কোনো উদ্যোগ এটাই প্রথম। বাংলাদেশের জন্য এটা নিঃসন্দেহে একটা বিরল সম্মাননা। কারণ জলবায়ু পরিবর্তন বিষয়ে আমরা আলোচনা করি, বৃক্ষরোপণ এটা আমাদের একটা লক্ষ্য, বাংলাদেশে আমরা সেটা করে যাচ্ছি। জাতিসংঘ অঙ্গনে, সদর দপ্তরের অঙ্গনে একটি বৃক্ষরোপণ করতে পারা, এটা সত্যি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ২৪শে সেপ্টেম্বর ২০২১ তারিখে আমি জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য রাখি। প্রতিবারের মতো এবারও আমি বাংলায় বক্তব্য রাখি। আমার বক্তব্যে আমি কোভিড মুক্ত একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে টিকা সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে প্রাপ্যতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করি। টিকা বৈষম্য দূরীকরণে আমি কোভিড-১৯ টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে যাতে বিবেচনা করা হয় তারই আহ্বান জানাই। এছাড়া আমি কোভিড-১৯ মহামারীর কারণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতি ক্ষতি কমানো, ধনী ও শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ হ্রাস, ক্ষতিপূরণ প্রদান, টেকসই অভিযোজনের জন্য অর্থায়ন ও প্রযুক্তির অবাধ হস্তান্তরের অনুরোধ জানাই। পাশাপাশি ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং ভালনারেবল গ্রুপ 20
গ্রুপ অফ মিনিস্টার্স অফ ফাইন্যান্সের সভাপতি হিসেবে বাংলাদেশ মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা দশক 2030, এটা বোধহয় আপনারা জানেন যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা দশক 2030 এর কার্যক্রম সম্পর্কে আমি বিশ্ব নেতৃবৃন্দকে অবহিত করি। পাশাপাশি চলমান মহামারীর প্রকোপে শিক্ষা ব্যবস্থার ক্ষতি কাটিয়ে ওঠা, টেকসই পুনরুদ্ধারের লক্ষ্যে ডিজিটাল সরঞ্জামাদি ও সেবা, ইন্টারনেটের সুযোগ সুবিধা সহজলভ্যতা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক আমি জাতিসংঘকে অংশীদারিত্ব ও প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করার অনুরোধ জানাই। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের সাফল্য তুলে ধরে উন্নয়ন সহযোগিতার প্রতি প্রণোদনা ভিত্তিক উত্তরণ কাঠামো প্রণয়নের প্রস্তাব করি। অভিবাসী গ্রহণকারী দেশগুলোকে অভিবাসীদের ন্যায়সঙ্গত অধিকার, তাদের কর্মসংস্থান, স্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানাই। রোহিঙ্গা সংকট সম্পর্কে আমি আবার বিশ্ব নেতৃবৃন্দকে স্মরণ করে দিই যে রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও মিয়ানমারেরই হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমিতে নিরাপদ, টেকসই, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে বলে আমি উল্লেখ করি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সম্পর্কে গঠনমূলক উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানাই। COP26 একে সামনে রেখে এবারে অধিবেশনের অন্যতম আলোচিত বিষয় ছিল জলবায়ু পরিবর্তন ও তার বিরূপ প্রভাব মোকাবেলা। জাতিসংঘ মহাসচিব এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর যৌথ উদ্যোগে জলবায়ু বিষয়ে সোচ্চার কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের অংশগ্রহণে 20 সেপ্টেম্বর 2021 তারিখে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন বিষয়ে সোচ্চার অন্যতম দেশের সরকার প্রধান এবং CDF এর সভাপতি হিসেবে আমাকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। এই সভায় অংশ নিয়ে আমি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নতুন আর্থিক ব্যবস্থাপনা এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে সবুজ প্রযুক্তির অবাধ হস্তান্তরের পক্ষে বক্তব্য প্রদান করি। জলবায়ু পরিবর্তন জড়িত লস অ্যান্ড ড্যামেজ এবং জলবায়ু জনিত কারণে বাস্তুচ্যুত জনগণের পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক কার্যকর ভূমিকা পালনের জন্য আহ্বান জানাই। 21 সেপ্টেম্বর 2021 তারিখে জাতিসংঘের 76তম অধিবেশনের সভাপতি আব্দুল্লাহ শহীদের আমন্ত্রণে বিশ্বের নারী নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করি। এই অনুষ্ঠানে আমি ছাড়াও নরওয়ে, মলদোভা, এস্তোনিয়া, তানজানিয়া, বার্বাডোস, ইউরোপীয় কমিশন নেতৃবৃন্দ এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এখানে অংশগ্রহণ করে। এই বৈঠকে আমি বাংলাদেশের অর্থনৈতিক স্বাস্থ্যক্ষেত্রে নারীদের অবদানের কথা তুলে ধরি। এছাড়াও আমি তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্ব গঠন এবং নারী নেতৃত্ব দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানসমূহের রাজনৈতিক আর্থিক সুবিধাদি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করি। 21 সেপ্টেম্বর 2021 তারিখে আমি US বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে একটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করি। শেভরন, জেনারেল ইলেকট্রিক, মেটলাইফ সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বোয়িং সহ বিভিন্ন প্রতিষ্ঠান উচ্চ পর্যায়ের প্রতিনিধি এই বৈঠকে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে আমি আমার বিনিয়োগ বক্তব্যে বাংলাদেশের বিদ্যমান বিনিয়োগ সুবিধার কথা তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীগণকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাই। সাধারণ অধিবেশনে লাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে 22 সেপ্টেম্বর 2021 তারিখে আমি COVID-19 বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করে চলমান মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ এবং সাফল্যগুলি তুলে ধরেছি। সাধারণ অধিবেশনের সাইডলাইনে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, সৌদি আরব, OIC, তুরস্ক, ইন্দোনেশিয়া, গাম্বিয়া এবং বাংলাদেশের যৌথ আয়োজনে 22 সেপ্টেম্বর 2021 তারিখে রোহিঙ্গা সমস্যা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আমি মূল বক্তব্য প্রদান করি। এই অনুষ্ঠানে তুরস্ক, গাম্বিয়া, ইন্দোনেশিয়া এবং হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী, যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ এবং আসিয়ানের স্পেশাল এনভয় বক্তব্য রাখেন।
রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং সমাধানে রয়েছে মিয়ানমারের উল্লেখ করে আমি কয়েকটি বিষয়ের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছি। ক, প্রত্যাবাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর লক্ষ্যে সকল কার্যক্রম পরিচালিত করা। খ, মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা। গ, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের অনুকূলে পরিবেশ সৃষ্টিতে আসিয়ানভুক্ত দেশগুলোর কার্যকর ভূমিকা পালন। ঘ, জাতিসংঘ উন্নয়ন সহযোগীদের মিয়ানমারে প্রত্যাবাসন উপযোগী পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ ও প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়ন। রোহিঙ্গাদের উপর সংঘটিত সহিংসতা ও জাতিগত নিধনের বিচার নিশ্চিত করতে আইসিজে ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে চলমান প্রক্রিয়ায় সহযোগিতা করা। 23 সেপ্টেম্বর 2021 এই তারিখে স্পেন, কোস্টারিকা, সিয়েরা লিওনের প্রেসিডেন্ট এবং সুইডেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সমতা ও অন্তর্ভুক্তি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করে আমি ভ্যাকসিন বৈষম্য, ডিজিটাল বৈষম্য দূরীকরণ এবং স্বল্পোন্নত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশসমূহের জন্য বিশেষ অর্থায়নের উপর গুরুত্ব আরোপ করেছি। এবারের অধিবেশনে কোভিড-19 এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বিশ্ববাসীর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টিও প্রাধান্য পায়। আমি 23 সেপ্টেম্বর 2021 তারিখে সংক্রান্ত একটি ইউনাইটেড নেশনস ফুড সিস্টেমস সামিট 2021 শীর্ষক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করে খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশের সফলতাগুলি তুলে ধরি। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলা এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের প্রযুক্তি হস্তান্তরের জন্য একটি বিশেষ তহবিল গঠনেরও আহ্বান জানিয়েছি। এবারের অধিবেশন চলাকালে আমি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হল বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মতনে, সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফেন লভভেন, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবা, জাতিসংঘ মহাসচিবের স্পেশাল অ্যাডভোকেট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট কুইন ম্যাক্সিমা অফ নেদারল্যান্ডস, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি, ভিয়েতনামের রাষ্ট্রপতি ন্যাগুয়েন জুয়ান ফু এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রাট এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। এই সকল দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ নিয়ে আমি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা করার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক বিষয়ে মনোযোগ ও সহযোগিতা কামনা করি। এছাড়া নিউ ইয়র্ক সফরকালে 24 সেপ্টেম্বর 2021 তারিখে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের গণের একটি সম্বর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করি। এই সঙ্গে সাংবাদিক সম্মেলনেও বক্তব্য দেই। এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল বিষয়গুলি বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক ছিল। বিশেষত কোভিড-19 টিকার সার্বজনীন প্রাপ্যতা এবং মহামারী থেকে টেকসই পুনরুদ্ধার সংক্রান্ত শীর্ষ সভাসমূহে বাংলাদেশের অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু ঝুঁকিতে থাকা অন্যতম দেশ ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে জলবায়ু সংক্রান্ত সভাগুলোতে অংশগ্রহণ করে আমরা আমাদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরেছি। পাশাপাশি নারী ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির কথাও বিশ্ব দরবারে বিশেষভাবে উপস্থাপন করেছি, যা সকল মহলে বহুল প্রশংসিত। এবার অধিবেশনে রোহিঙ্গা সমস্যা ও এর স্থায়ী সমাধান এর বিষয়টা ব্যাপকভাবে আলোচিত হয়, যা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে বলে আমি আশা করি। ৭তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের সক্রিয় অংশগ্রহণ বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান যেমন সুদৃঢ় করেছে, তেমনি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত করবে বলে আমি আশাবাদী। 25 সেপ্টেম্বর আমি নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যাই। 29 সেপ্টেম্বর মেরিল্যান্ডে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাংলাদেশ হাউস, যেটা নতুনভাবে তৈরি করা হয়েছে, যেটা 74 সালে বা 73 সালে বোধহয় না 74 সালে এটা ক্রয় করা হয়েছিল, কিন্তু এটা খুব পুরনো জরাজীর্ণ হয়ে যায় বলে
আপনারা জানেন ওখানে সবসময় সিটি কর্পোরেশন বা তাদের একটা নির্দেশনা আছে, সময়সীমা আছে, তাই সেটা ভেঙে নতুনভাবে একটা বিল্ডিং আমরা তৈরি করেছি। সেটা আমরা উদ্বোধন করি এবং সেখানেও একটা বৃক্ষরোপণ করি। 30 সেপ্টেম্বর রওনা হয়ে 1 অক্টোবর বাংলাদেশ বিমানযোগে মধ্যরাতে দেশে ফিরে আসি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আমি শরীফ শাহাবুদ্দিন, ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টের বসে বলতে পারেন, অসুবিধা নেই, কাজ করি। গণনার সময় দাঁড়াতে হবে না। বাংলাদেশে করোনা ভাইরাস ডিফিট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার নেতৃত্বে যে কর্মযজ্ঞ এখানে ছিল সেটা সারা বিশ্বে সমাদৃত হয়েছে, এর জন্য আবার ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে যে আপনি বাংলাদেশ বিমানের একটি এয়ারক্রাফট নিয়ে আপনি নিউ ইয়র্কে নেমেছেন। আমার মনে হয় প্রায় 2 যুগ ধরে বাংলাদেশ বিমান নিউ ইয়র্কে যায় না। তো তার বিভিন্ন কারণ ছিল। বিমান তো যে যখন বিমানের দায়িত্বে ছিল তখন এটা তার নিজের সম্পত্তি মনে করত। 2005 সাল নাগাদ এক ভদ্রলোক ওখানে ছিলেন, তার নাম মাহমুদুর রহমান। উনি মরহুম জিয়াউর রহমানের আত্মীয় বলে জেনেছি। তিনি মার্কেটিং এবং এমডির দায়িত্ব ছিলেন। তো ওই সময় দেখা গেছে যে বিমান টিকিট কাটতে গেলে বলা হতো যে সোল্ড আউট। পরে দেখা যেত ওই টিকিটগুলো বা ওই লোকগুলো, প্যাসেঞ্জারগুলো অন্য জায়গায় বিক্রি করে দিয়ে বাংলাদেশ বিমান হাফ খালি রেখে চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে। এরকম ঘটনা বহু ঘটছে এবং বাংলাদেশ বিমান লুজিং কনসার্ন হওয়ার অন্যতম কারণ এটা। তো আপনি যে এয়ারক্রাফটটা এই মুহূর্তে, আপনিও অনেক চেষ্টা করছেন বিমানকে উন্নত করা এবং একে আবার পুনরায় গড়ে তোলা। এবার যে এয়ারক্রাফটটা নিয়ে আপনি গেলেন, আমার কি মনে হয় যে নতুন এই নিউ ইয়র্কে বিমান যাওয়ার একটা স্টেজ রিহার্সাল হয়ে গেল মনে হয়, যেহেতু আপনি নিশ্চয়ই এই এয়ারক্রাফটে পারমিশন ছাড়া তো ওখানে ল্যান্ড করা যায়নি। তো সেই হেতু আমার মনে হয় আমাদের যে সমস্যাগুলো ছিল অতিক্রম করতে সক্ষম হয়েছেন। এবং কবে নাগাদ আপনি কি একটু বলবেন যে আবার রিজিউম করবে ফ্লাইট নিউ ইয়র্কে? থ্যাংক ইউ। এবার যে বিমানটা গিয়েছি আপনারা জানেন এটাকে বলে ড্রিম লাইনার। এটা সব থেকে আধুনিক যাত্রী বহনকারী একটি বিমান। আমরা বেশ অল্প টাকায় এটা কিনতে পেরেছি এবং বিমানটার নামও আমি দিয়েছি অচিন পাখি। তো এই বিমানে যাওয়ার উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে আমি বাংলা সরকার আসার পর থেকে প্রচেষ্টা চালিয়ে ইতিমধ্যে অনেকগুলি বিমান আমরা সংগ্রহ করেছি, কিন্তু দুর্ভাগ্য যে করোনার কারণে অনেক জায়গায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। বিমানগুলি পড়ে বসে থাকতে হয় প্রতিনিয়ত। এটা মেনটেনেন্স একটা খরচা আছে, কারণ পড়ে থাকলেও কিন্তু এর পিছনে, কারণ আপনার ইঞ্জিন চালু রাখা, এটাকে ফ্লাই করানো, এর পিছনে কিন্তু সবসময় এটা খরচ হয়। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যখন যাবই তখন আর অন্য এয়ারক্রাফটকে টাকা দিয়ে লাভটা কি নিজেদেরটাই নিয়ে যাই। এবং সেই সাথে সাথে এটা বোয়িং আমেরিকান কোম্পানির, তো জেএফকেতে নামবে, সেটাও আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আর তাছাড়া রিফুয়েলিং এর জন্য আমরা ফিনল্যান্ডে অবতরণ করি। তো এখানে এটা বলবো যে আমাদের একটা প্রচেষ্টা চলছে, কারণ সেখানে আমাদের একটা স্লট ছিল। বিএনপি সরকার আমলে আসলে প্রকৃতপক্ষে দুর্নীতির কারণে এবং নানা অপকর্মের কারণে আমাদের বিমান যে একেবারে ধ্বংসপ্রাপ্ত ছিল, সেই সময় যারা বিমানে চলেছে নিশ্চয়ই মনে আছে কি ঝরঝরে একটা অবস্থা ছিল। যে কটা বিমান ছিল অত্যন্ত পুরনো, এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নাই, কিছু নাই, মানে খুবই জরাজীর্ণ অবস্থা। তা আমরা যখন নতুন বিমানগুলি কিনলাম, সেই সাথে সাথে আমাদের একটা প্রচেষ্টা ছিল যে ওই স্লটটাকে ধরে রাখা, মানে আমাদের ওখানে যে একটা নামার অবতরণের আমাদের যে একটা ছিল জায়গাটা, সেটাকে ধরে রাখা। তাছাড়া আন্তর্জাতিক কতগুলি নিয়ম আছে, ইন্টারন্যাশনাল মানে এয়ারক্রাফটগুলি যারা ব্যবহার করেন তার কতগুলি নিয়ম কানুন মানতে হয়, সেটার সামনে রেখে আমরা কতগুলি নতুন আইনও করেছি। আর তাছাড়া আমাদের আলোচনাও চলছে। এবং আমি আসার সময় আমাদের বোস্টনে গতকালকে একটা সভা হয়েছে এর উপরে। হয়তো কোভিড না হলে হয়তো আরও আগে হতো। আমাদের কয়েকটা জায়গায়, যেমন টরন্টো, তারপরে নিউ ইয়র্ক সহ আরো কয়েকটি জায়গায় আমাদের বিমান যাতে যায় তার ব্যবস্থা আমরা করছি। কারণ এই বিমানটা বাংলাদেশ থেকে, ঢাকা থেকে সরাসরি 14 ঘন্টায় নিউ ইয়র্ক পৌঁছাতে পারে।
কারণ এর পরিচালন ক্ষমতা প্রায় 17 ঘন্টার উপরে, কাজে একটানা চলতে পারে। আমি যখন নিয়ে আসি এটা সিয়াটল থেকে একটানা চলে আসে। তো সেই জন্য আমাদের একটা চেষ্টা আছে যে আমরা বিমানটা এভাবে চালু করব। এখন অনেকে অনেক কথা বলতে পারে, যে যেটা বলবে সেটা তার মুখেই থাকবে। তো যখন যেটা বলে পরবর্তীতে আপনারা সেটা জিজ্ঞাসা করতে পারেন তাদেরকে, এখানে আমার জিজ্ঞেস করে তো লাভ নেই। আমার চেষ্টা আমার দেশের ভাবমূর্তি তুলে ধরা, দেশের মানুষের কল্যাণ করা, দেশটাকে উন্নত করা এবং একটা আন্তর্জাতিক মর্যাদায় যেন আমার দেশের প্রতিটি প্রতিষ্ঠান চলতে পারে সেই জায়গাটা নিয়ে আসা, সেটুকুই করে যাচ্ছি। এর বেশি মাননীয় আর কি প্রধানমন্ত্রী, বলবো? আপনার অনুমতি নিয়ে মাস্ক খুলে বলতে পারি, মাস্কটা খুলে বলতে পারি? একটু কথা বলার সময় না করলে আমি বুঝিও না কথা, জি, এমনি ধন্যবাদ। কানে কম শুনি, তারপরে আবার এই অবস্থা, আপনাকে মেশিন লাগে আর সুবিধা হয় না। আমার নাম মঞ্জুরুল হাসান বুলবুল। আমি প্রথমে আপনাকে দুইটি কারণে ধন্যবাদ জানাই। একটি কারণ হচ্ছে যে আপনি শুরুতে বলেছেন যে করোনায় সারা দেশ স্থবির হয়ে গেছে। এটা ঠিক, কিন্তু আপনি স্থবিরও ছিলেন না, নিষ্ক্রিয় ছিলেন না। আপনি ডিজিটাল মাধ্যমে অন্য সকল মাধ্যমে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং একটি পরিবারের সবচাইতে আসার কথা হচ্ছে দুঃসময়ে যখন তার অভিভাবক তার পাশে সক্রিয়ভাবে দাঁড়ায়। কাজে আপনি সেই কোভিডের সময় দাঁড়িয়েছেন আমাদের সবার পাশে, এবং সবশেষ যেটা আমাদের আসার কথা যে বাংলাদেশের সব মানুষের জন্য সরকারি খরচে টিকার ব্যবস্থা আপনি করেছেন নানা ধরনের টানাপোড়েনের মধ্যে। কাজে এটা একটা ধন্যবাদ জানাই। আরেকটি ধন্যবাদ জানাই জাতিসংঘে আপনি আপনার বক্তব্যে বলেন নাই, একটি অনন্য রেকর্ড স্থাপন করেছেন যে আপনি 17তম বার জাতিসংঘে বক্তব্য রাখলেন। সম্ভবত আপনি একমাত্র বিশ্ব নেত্রী যিনি 17 বার বক্তব্য রাখলেন। আপনার এর আগে ছিলেন মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ। কাজে আপনি সেই রেকর্ডটি ভঙ্গ করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে বাঙালি হিসেবে আনন্দিত হই যে 17তম বার আপনি এবং আরেকবার মাননীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর 18 বার বাংলা ভাষা জাতিসংঘের সাধারণ পরিষদে উচ্চারিত হয়েছে। এটা বাঙালি হিসেবে একটা অহংকারের বিষয়। আপনি ভাষণে আপনার সফরের সমস্ত কিছু ব্যাখ্যা করেছেন। আরো কিছু প্রশ্ন ছিল যেটা নিউ ইয়র্কে আপনি বলেছেন, কাজে সেই জায়গাটাতে আমি যাচ্ছি না। আমি শুধুমাত্র স্থানীয় রাজনীতিতে দু একটি বিষয় আছে এই সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই। একটি প্রশ্ন, আপনি যাওয়ার আগে আপনার দলের একটি সভা করেছিলেন, সেই সভা থেকে আপনি আপনার দলকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছিলেন। আমরা দেখেছি বড় আরেকটি দল বিএনপি, তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশন তার মেয়াদ শেষ হচ্ছে। এখন দুই রকম কথা হচ্ছে যে নির্বাচন কমিশনকে আগের মতোই ভাবে গঠিত হবে নাকি কোনো আইন করার মাধ্যমে গঠিত হবে, এবং নির্বাচন কমিশনের গঠনে যাতে কোনো বিতর্ক না থাকে সেই নিয়ে আপনার চিন্তাটা কি? এবং নির্বাচন কমিশনের গঠনের বিতর্কটা যদি আমরা উতরাতে পারি তাহলে পরে হবে যে আমাদের ভালো একটি নির্বাচন, সেই নির্বাচনও কিভাবে হবে তাই নিয়েও অভ্যন্তরীণ রাজনীতিতে নানা কথাবার্তা হচ্ছে। সেই নির্বাচনের মধ্যে সকল দলের অংশগ্রহণ এবং ব্যাপকভাবে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিন্ত করার ব্যাপারে আপনার ভাবনা কি? এই দুইটি প্রশ্ন আপনার কাছে রাখে, আপনার ভাবনা জানতে চাই। ধন্যবাদ। অনেকগুলি নির্বাচন হচ্ছে, আপনারা নিজেরা দেখছেন। সেখানে কিন্তু ভোটারদের এই করোনার মধ্যেও যখন নির্বাচনগুলি বন্ধ হলো এবং তারপর যখন শুরু হলো তখন কিন্তু কোনো সমস্যা দেখা দেয়নি। এই গত কয়েকদিন আগে যে ইলেকশনটা হয়ে গেল, আপনি দেখেছেন যে ভোটাররা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তবে হ্যাঁ, বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। আপনারা একটা বিষয় কি চিন্তা করে দেখেছেন যে অনেক চেষ্টা করা হয়েছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, শুধু তাই না, নির্বাচন যাতে ঠিকমতো না হয় বা মানুষ যাতে না যায়, অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে এহেন কাজ নেই যে না করা হয়েছে। তারপরেও ইলেকশন হয়েছে এবং ইলেকশন হওয়ার পর একটা স্থিতিশীল পরিবেশ ছিল বলে কিন্তু আজকে যত উন্নয়নটা দেখতে পাচ্ছেন বা যা করতে পারছে সেটা কিন্তু করা সম্ভব হয়েছে। এখন যেসব রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সহ যারা কথা বলে, আসলে তারা নির্বাচন নিয়ে যে প্রশ্ন তোলে, এই দলের জন্মটা কিভাবে? এই দলটা কি কোনো নির্বাচিত প্রতিনিধি দ্বারা প্রতিষ্ঠিত, বা এমন কোনো নেতৃত্ব যে নেতৃত্ব কোনোদিন বাংলাদেশের কোনো জনসাধারণের মৌলিক চাহিদা নিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে বা কিছু করেছে?
তা তো না। অত্যন্ত সুবিধাবাদী এবং বলতে গেলে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি করা সংগঠন, এবং যারা এই দলটাকে তৈরি করেছিল তাদের হাতে লালিত পালিত ছিল। যতদিন পর্যন্ত তাদের কাছ থেকে এরা সব রকমের সহযোগিতা পেয়েছে, তারা নির্বাচনে জয়ী হতে পেরেছে। আমি শুধু বিএনপিকে একটা কথাই বলবো যে 2008 সালের নির্বাচন নিয়ে তাদের তো কোনো অভিযোগ নাই, তো 2008 সালের নির্বাচনে তারা জিততে পারেনি কেন? আর তখন প্রশ্ন তোলেনি কেন? এরপরে যতটা নির্বাচন হয়েছে সেখানে মানুষ তো ভোট দিয়েছে, মানুষ যে ভোট দেয়নি তা তো না। মানুষের ভোট নিয়ে যখন কথা আমরা আধুনিক প্রযুক্তিতে গেলাম, সেটা হচ্ছে মানে আমরা ইভিএম এ ভোট হচ্ছে, সেটা নিয়েও প্রশ্ন। এখন যেহেতু সব সময় মানে বলতে গেলে ওই যে বলে না বড় হাতে পালিত, এখন সেই জায়গাটা তাদের বোধহয় আর নেই। এজেন্সিগুলির যে সুযোগ নিয়ে তাদেরকে তৈরি করা হয়েছিল, সেই এজেন্সিগুলি এখন যেহেতু বিএনপি ক্ষমতা নেয়, তাদের নিয়ন্ত্রণে নাই বা তাদের সুবিধা পাচ্ছে না। আমরা তো সেভাবে এদেরকে ব্যবহার করি না, আমরা দেশের রাষ্ট্রীয় কাজেই ব্যবহার করি। দল ভাঙা, দল গড়া, দল করার জন্য তো ব্যবহার করি না। তো তারা ওই সুবিধাগুলি পাচ্ছে না বলে তাদের হয়তো ক্ষোভ, এবং তারা এটা জানে যে তারা জিততে পারবে না। একটা দল কিভাবে জিতবে? তার নেতৃত্ব কোথায়? একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, আর একজন ঠিক 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা সহ অগ্নিসন্ত্রাস নানা ধরনের কর্মকাণ্ডের ফলে দেশান্তরী সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকেই নেতৃত্বে রেখেছে। তাহলে জনগণ কোন ভরসায় ওই দলকে ভোট দেবে আমাকে সেটা বুঝে বলেন। সাধারণত জনগণ কখন ভোট দেয়? তা তো দেখে যে ক্ষমতায় যাবে কে। তো যদি এখন এটাই হয় যে একজন এটিএমের অর্থ আত্মসাৎকারী আর একজন সাজাপ্রাপ্ত আসামি, সে তারা তো ইলেকশনও করতে পারবে না। এর ফলাফলটা হচ্ছে যে তাদের ভিতরে যে একটা বিশ্বাস যে ইলেকশনে তারা জিতবে বা যেতে পারবে, তো সেই বিশ্বাসটা তাদের নাই, হারিয়ে গেছে। তারা জানে যে তাদের কোনো সম্ভাবনা নাই। কারণ সম্ভাবনা যখন নাই, তখন এটাকে যেভাবেই হোক এটা কন্ট্রোভার্সিয়াল করা, যেভাবেই হোক এটা মানুষের ভিতরে দ্বিধা সৃষ্টি করা, যেভাবেই হোক মানুষের ক্ষতি করা, এটাই তো চেষ্টা। অর্থাৎ গণতান্ত্রিক যে ধারাবাহিকতাটা অব্যাহত আছে। কারণ 2001-এ বিএনপি ক্ষমতা আসলো, তাদের সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই বা বোমা হামলা, গ্রেনেড হামলা, সারা বাংলাদেশে গ্রেনেড হামলা, এই সমস্ত নানা কারণে দেখা গেল যে সেখানে আপনার একটু কয়েকটা ছবি একটু দেখেন কি অবস্থা ছিল তখন। 2001-এর কিছু কিছু চিত্র দেখাচ্ছি আমি, যে কি অবস্থা তখন মানুষের। আতঙ্কে কেউ ঘরে থাকতে পারতো না, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না। মানে বলতে গেলে 1 অক্টোবর থেকে যে অত্যাচার শুরু হলো, এবং একটা মেয়ের জীবন কিভাবে ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে রেপ করেছে সেইভাবে রেপ করা, আগুন দিয়ে পোড়ানো, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষকে মারা, এমনকি সেখানে কারো সাহস করে মামলা করবে, একমাত্র পূর্ণিমা মামলা করেছিল বলে এলাকা থেকে চলে যেতে হলো। প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা করে মানুষ মারা হলো। এই যে গোপাল কৃষ্ণ মুহুরী থেকে শুরু করে মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ তো বাদ যায়নি বিএনপির হাত থেকে অত্যাচারে। এবং তাদের এই সমস্ত অপকর্মের ফলে কি অবস্থা দাঁড়ালো? তারপরে দুর্নীতি, বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তার ফলে এমার্জেন্সি আসলো, আর তারপরে অত্যাচারিত আমরা হলাম বেশি। প্রথম আগে আমি বিরোধীরা থাকা সত্ত্বেও আমাকেই গ্রেপ্তার করা হলো,
সলিটারি কনফাইনমেন্ট, একেবারে একা একটা জায়গায় নোংরা পরিবেশ, সেখানে একটা ভাঙাচোরা বাড়িতে রাখা হলো। যাও, তারপর 2008 ইলেকশন হলো। সেই ইলেকশনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিল। কেন ভোট দিল? কারণ 96 থেকে 2001 সালে অন্তত পক্ষে বাংলাদেশের জনগণ এইটুকু পেয়েছিল যে সরকার মানে জনগণের সেবক, আর কিছু হলো উন্নতি হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, বাংলাদেশে বিদ্যুৎ বৃদ্ধি পেয়েছিল, বাংলাদেশের রাস্তাঘাট পুল ব্রিজ হচ্ছিল, বাংলাদেশের সার্বিক কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছিল। আপনারা আজকে এতজন এখানে, এতগুলি টেলিভিশন, আওয়ামী লীগ সরকার এসেছিল বলেই তো এতগুলি টেলিভিশনের অনুমোদন পেয়েছিলেন। ডিজিটাল বাংলা টেলিফোন, মোবাইল ফোন হাতে হাতে আওয়ামী লীগ এসেছিল বলেই তো পেয়েছিল। ওই বিএনপির আমলে তো দেয়নি, বরং 2001 সালে তো আরো বন্ধ করে দিয়েছিল, এমনকি পার্বত্য চট্টগ্রামে তো দেয়নি। তারপরে 2008-এ আমরা ঘোষণা দিলাম ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, তখনও কত ব্যঙ্গ করা হলো এই কথা নিয়ে, কিন্তু আজকে কি ডিজিটাল বাংলাদেশ হয়নি? বরং আমাদের এখানে তো আরো চমৎকার সিস্টেম। আমি তো আমেরিকায়ও এরকম ভিডিও কনফারেন্সিং করলাম, আমি তো দেখি যে সেখান থেকে আমাদের এখানে অনেক সুন্দর ব্যবস্থা। আমি তো একসাথে সারা বাংলাদেশে যোগাযোগ রেখে কথা বলতে পারি। এবং করোনা যখন হয়েছে আমি সেটা করেছি, প্রত্যেকটা জেলায় জেলায় কথা বলে দেখেছি, এবং আপনারাও এখন করতে পারেন। আপনার তো এখন কোনো কষ্ট নাই, এখানে বসে বসে এখনই মেসেজ পাঠিয়ে আপনার নিউজ তৈরি হয়ে যাচ্ছে, আপনি কথা বলে রেকর্ড হয়ে যাচ্ছে, আপনি সেটা একটু কারেকশন করে পাঠিয়ে দিচ্ছেন। তো এই সুবিধাগুলি কারা দিয়েছে? আওয়ামী লীগ সরকার। এমনকি ভার্চুয়াল কোর্ট, আমি যখন প্রথম মাননীয় চিফ জাস্টিসকে প্রস্তাব দিলাম যে আপনি ভার্চুয়াল কোর্ট করেন, আমি ইতিমধ্যেই যখন কেরানীগঞ্জে কোর্ট তৈরি করা হয়েছে, সেখানে একটা কোর্টের জন্য যে একটা বিল্ডিং বা বসার জায়গা, সব অ্যারেঞ্জমেন্ট আমি করে রেখেছিলাম। উনি একটু অবাক হলেন। আমি বললাম যে হ্যাঁ, এত মামলা পড়ে আছে, মানুষের বিচার পাচ্ছে না, আপনি ডিজিটালি করেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এবং সেই ডিজিটাল কোর্ট এখন এটাকে আরো পূর্ণাঙ্গভাবে রূপ দেওয়া হচ্ছে, তার জন্য প্রজেক্টও নেওয়া হয়েছে। এবং হ্যাঁ, আমাদের উপদেষ্টা এই ব্যাপারে যথেষ্ট কাজ করছে, কারণ এটা নানাভাবে অনেকে, আমরা যখন একটা কিছু করে সফলতা নিয়ে আসি, তখন অনেকে আবার অনেক আন্তর্জাতিক সংস্থায় এগিয়ে আসে। তাই বললাম যে এই কোর্টের বিষয়টা আমরা নিজেরাই করবো, এর জন্য বাইরে খুব একটা লাগবে না, আমরা করতে পারি, আমাদের টাকা দিয়ে আমরা করবো। আমার সেটা কিন্তু আমরা করে যাচ্ছে অলরেডি, আমাদের ব্যবস্থা দেওয়া হয়ে গেছে। তো এভাবে সমস্ত কাজগুলি তো আওয়ামী লীগে করে দিয়ে গেছে, কারণ সেটা যদি কারো ভালো না লাগে তো আমার তো কিছু বলার নাই। এখন তাদেরকে ভোট দেবে কেন, এই প্রশ্নটা করেন না, যে জনগণ ভোট দিচ্ছে না বা ভোট দিতে পারছে না, এই যে প্রশ্নগুলি যারা করে, কিন্তু এর আপনার কে আছে এর বাইরে, আর কাকে দেবে? কার কাছ থেকে মানুষ এ পর্যন্ত কি পেয়েছে? 75 সালে জাতির পিতাকে হত্যা করা হয়েছে, 75 থেকে 96, আর 2001 থেকে 2008 পর্যন্তই ধরেন, মানুষ কি পেয়েছে সেই তুলনাটা করেন আপনারা, তারপরে বিবেচনা করেন। আমার কাছে তো আর ক্ষমতাটা ভোগের বস্তুও না, শুধু ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতা না। ওরকম আকাঙ্ক্ষা থাকলে তো আমার বাবাও যেমন অনেক আগে মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারতেন, আমিও কিন্তু পারতাম, আমি কিন্তু তা হইনি। আমার সবসময় একটাই ছিল যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমাকে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা আমাকে পূর্ণ করতে হবে। আমরা তো এগিয়ে যাচ্ছিলাম, করোনা এসে না আমাদের একটু বাধা দিয়েছে, তো তারপরে তো আমরা কিন্তু বসে থাকিনি। এমন এমন আমরা কাজ করেছি যেন আমার গ্রামে অর্থ সরবরাহ হয়, গ্রামের মানুষ যেন কষ্ট না থাকে। আজকে যে খাদ্য অভাব, অনেক উন্নত দেশে কি ব্যাপক খাদ্য অভাব আপনারা জানেন না, সেখানে যে আমাদের মতো সব কথা পত্রিকা আসে না আর নিউজে বলে না, কিন্তু আমি জানি অনেক দেশে একদম ভিতর অবস্থাটা কি। কিন্তু আমাদের দেশে আমি শুরু থেকে বলছি যে সবার আগে নিজের খাবার উৎপাদন করতে হবে, যে কোনো মতে এই অভাবটা না হয়। এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলিও যেগুলি সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা যেভাবে সীমিত আকার হলো চালু রাখার চেষ্টা করে দিয়েছি। আজকে প্রত্যেক ঘরে বিদ্যুৎ চলে গেছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, টেলিভিশন দিয়েছি, মোবাইল ফোন দিয়েছি,
বিদ্যুৎ দিয়েছি, এখন এত সুবিধা পেয়ে গালিটা আমার উপর দিয়ে যাচ্ছে বা আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে, এই তো হবে কাজ বেশি, বা এটা তো আমাদের বাঙালি চরিত্রই আছে যে ভালো করলে মুখ ঘুরিয়ে বসে থাকা, মানে আমরা পারলাম কেন, করলাম কেন, এই তো। তাছাড়া আর কি, ওদেরকে কে ভোট দেবে, কে আমাকে সেটা আগে জিজ্ঞাসা করেন। আমি এই সব সাংবাদিকদের জিজ্ঞেস করি যে আপনারা নিজেদের কাছে বিবেকের কাছে জিজ্ঞেস করেন যে কারা কেন, কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে, সেটা আমাকে একটু বলেন, শুনি, একটু জেনে রাখি। আর আমরা কিছু করলাম কিনা দেশের জন্য, এতটুকুও কিছু করতে পেরেছি কিনা সেটাও একটু তুলনা করেন, যে গত 21 বছর, তারপরে গেল 7 বছর 8 বছর, এই সময়ের মধ্যে এদেশের মানুষ কি পেয়েছে আর আওয়ামী লীগের সময় কি পেয়েছে। মাত্র 3.5 বছর জাতিপিতা হাতে পেয়েছিলেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ শুধু গড়ে তোলা না, আজকে প্রতিটি ক্ষেত্রে যে কাজটা করতে যায়, প্রতিটি জিনিসের ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন, আর তারই উপরে দাঁড়িয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। বলে ফেললাম, বলেন আপনারা। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটু প্রশ্ন করতে পারি আপনাকে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি এখানে আমন্ত্রণ জানানোর জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনি এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার জন্য। আমার একটি প্রশ্ন, একটু আগে আপনি খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলেছেন, সেই বিষয়ে আমি প্রশ্নটা একটু রাখবো। প্রশ্নটা আসলে আপনি জাতিসংঘের যে ফুড সিস্টেম সামিটে আপনি যে বক্তব্য রেখেছেন, আমার দৃষ্টিতে সেটা সারা বিশ্বের নীতি নির্ধারকদের কাছে একটা সময় উপযোগী পদক্ষেপ হিসেবে তারা নিয়েছে। আপনার 5 দফা যে দিয়েছেন, সেটা সারা বিশ্বের খাদ্য নিরাপত্তার জন্য এই মুহূর্তে করণীয়টাকে স্পষ্ট করেছে। আপনি প্রতিশ্রুতি তহবিলের কথা সেখানে উল্লেখ করেছেন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার সফলতার যেটা আপনি সেখানে তুলে ধরেছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশ এখন সারা বাংলাদেশে ইন্টারনেট কানেক্টিভিটি সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, এবং সমগ্র পৃথিবী আপনি নিজেও জানেন যে স্মার্ট ফার্মিং এর দিকে প্রচন্ডভাবে আলোকপাত করছে। আমাদের দেশেও এটার হাওয়া বইতে শুরু করেছে। অতএব আপনি আপনার সেই বক্তব্যের ভেতরে উন্নত বিশ্বের কৃষি প্রযুক্তি, তাদের গবেষণালব্ধ ফলাফল, সেগুলোকে আমাদের দিকে আনা এবং স্মার্ট ফার্মিং এ চলে যাওয়া, এই বিষয়টাতে আপনার বিশেষ মনোযোগ আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যে আপনি যেটা বলছেন যে তাদের কাছে ফর্মুলা আনা, সেটা যেমন ঠিক, কিন্তু আমরাও কিন্তু বসে নেই। বাংলাদেশে আমি 96 সালে সরকারে এসে দেখলাম যে আমাদের গবেষণায় কোনো টাকা থাকে না, কোনো আলাদা বাজেট নাই, ফান্ড নাই। সঙ্গে সঙ্গে আমি টাকা দিলাম যে আমাদের গবেষণা করতে হবে, কারণ গবেষণা ছাড়া কখনো আমরা কোনো কিছু আবিষ্কারও করতে পারবো না, উৎকর্ষ সাধন করতে পারবো না। আমি যদি খাদ্য নিরাপত্তার কথা বলি, তাহলে অবশ্যই আমাকে গবেষণা করতে হবে। আর এই গবেষণা কিন্তু এমন না যে আমি আজকে গবেষণা করে একটা আবিষ্কার করলাম, এটাকে আমি এটাই চিরস্থায়ী, তা কিন্তু না। আমরা এই যে হাইব্রিড ধান, আমরা একটা যখন আমরা করি, ওটা যখন আমরা ব্যবহার করি, ধীরে 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 ওটার কিন্তু ফলনটা কমে আসে, আমাকে সাথে সাথে আবার নতুন আরেকটা আবিষ্কার করতে হয়। এটা কিন্তু নিয়ম। আমরা প্রথমেই শুরু করলাম যে স্যালারি, অর্থাৎ লবণাক্ত সহিষ্ণু ধান, খরা সহিষ্ণু ধান, এবং যেহেতু আমাদের দেশে বন্যা হয়, দীর্ঘস্থায়ী বন্যা অনেক সময় হয়, তাহলে জলমগ্ন সহিষ্ণু ধান আমরা কিভাবে করব। সেই সাথে সাথে সবজি, তরি তরকারি, আমরা কবে শীতকাল আসবে তখন একটু ফুলকপি খাবো, পাতাকপি খাবো, গাজর খাবো, সিম খাবো, সেভাবে তো বসে থাকতাম বাংলাদেশে। আজকে কি অবস্থা আছে, আপনি তো বড় মাছ সব পাচ্ছেন না। এটা তো আমাদের গবেষণার ফল। গবেষণা করে করেই কিন্তু সবকিছু করা হচ্ছে। আচ্ছা, বাংলাদেশে আপনার স্ট্রবেরিও হচ্ছে, টিউলিপও হচ্ছে, সবই কিন্তু গবেষণার ফসল। আমরা কিন্তু গবেষণায় চালিয়ে যাচ্ছি। পাশাপাশি হ্যাঁ, আন্তর্জাতিক পর্যায়ে যে গবেষণা ক্ষেত্র, তাদের সাথে আমাদের যোগাযোগ আমরা রাখছি। এমনকি মাছ, আমি এসে দেখলাম যে 2 ধরনের মাছের উপরেই শুধু গবেষণা হয়, কার্প জাতীয় আর তেলাপিয়া। আমার তেলাপিয়া গবেষণা লাগে না, ওটা এমনি বাচ্চা দেয়, আর ওরা বাচ্চাকে প্রোটেকশন দেয়,
তাতে ওদের সংখ্যা বাড়ে, কিন্তু আমার দেশি মাছ সেগুলি যে হারিয়ে যাবে সেগুলির উপরে গবেষণা শুরু করে। আজকে আপনি সবকিছুই পাচ্ছেন, ছোট মাছ থেকে শুরু করে সব ধরনের মাছের এগুলি সবই কিন্তু গবেষণার ফসল। আজকে ফল মূল তরকারি সবকিছুতে হচ্ছে। কাজে আমরা কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং আমরা চাচ্ছি, আর আপনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ আপনি নিজে যেভাবে কৃষির উপর কাজ করেন এবং শুধু আমাদের দেশ না বিভিন্ন অন্যান্য দেশে যেও তাদের যে কাজগুলিকে যেভাবে সামনের দিকে নিয়ে আসেন, তাতে আমরা উপকৃত হই এবং আমরা দেখি অনেক কিছু শেখার আছে। আর এটা এমন একটা জিনিস যে হ্যাঁ, একটা দেশের সাথে যারা গবেষণায় সাফল্য অর্জন করেছে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, বা তাদের মানে তাদের কিভাবে তারা করলো সেটাও জানা, এগুলি আস্তে আস্তে আমাদের মধ্যে নিজেদের মধ্যেও একটা সম্পর্ক থাকা খুব দরকার এবং আমরা কিন্তু সেটা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আমরা যে খরা সহিষ্ণু ধান, এটা কিন্তু আর এক দেশ থেকে আমাদের আনতে হয়েছে, বলেও আনতে হয়েছে কিছুটা, না বলেও আনতে হয়েছে। আবার আমাদের অনেকে বেশ আগ্রহী আছে যে কোথাও একটা কিছু খেলে এনে নিজেরা এখানে বসে করে, আস্তে আস্তে গবেষণা করতে করতে সেটা হয়ে যায়, তৈরি করে। আর বাংলাদেশের আবহাওয়া জলবায়ু এমন, সেটা আমরা যেটাই করি আমরা কিন্তু সফল হতে পারি। এখন যেমন আমরা আরেকটা পদক্ষেপ নিয়েছি আপনাকে বলি, আমরা যে ফসলগুলি উৎপাদন করি, যেমন ধানের জন্য ইতিমধ্যে আমরা সাইলো তৈরি করেছি, সান্তাহারে একটা এবং আরো 2-3টা আমাদের ভবিষ্যতে আরো করা আছে। সেখানে চিলিং সিস্টেম, অর্থাৎ একটা মানে ফ্রিজ সিস্টেম করা। এখানে যেটা হচ্ছে যে কোনটার জন্য কতটুকু পরিমাণ আপনার টেম্পারেচার লাগবে এই হিসাব করে চেম্বার করা। তা আজকে আমাদের ক্যাবিনেটেও এটা নিয়ে আমি আলোচনা করছিলাম, কৃষিমন্ত্রীকে বললাম, ইতিমধ্যে আমরা জায়গাও নিয়েছি। কিন্তু যেমন আমরা বিশেষ করে এখন আমরা আমাদের কৃষিজাত পণ্য রপ্তানির দিকে নজর দিচ্ছি, কিন্তু এই রপ্তানি করতে গেলে সব থেকে আগে দরকার আমি যে ফসলটা ক্ষেতের থেকে তুলে নিয়ে এসে এটাকে কিভাবে আমি মানে রাখবো এবং কার্গোতে তুলে দেব। তার জন্য একটা কার্গো ভিলেজ করতে হবে বা এমন একটা ব্যবস্থা নিতে হবে যে যেখানে বিভিন্ন চেম্বার থাকবে, সেখানে কোন ফসলটা, যেমন ধরেন কোন তরকারিটা কত ডিগ্রিতে ভালো থাকে, এগুলি কিন্তু আন্তর্জাতিক গবেষণার একটা ফলাফল আছে। আর আমি নিজে নেদারল্যান্ডে গেছি, তাদের গ্রিন হাউস আমি দেখতে গেছি, সেখানে আমি দেখেছি এরকম সিস্টেম। তো বলছে আমরা আমাদের দেশে এটা করব। তো সেখানে যেমন আমি আমাদের ক্ষেত্রে থেকে ফসল আনার সাথে সাথে সেটাকে কিন্তু সাথে সাথে আমাকে নিয়ে আসতে হবে, তাহলে আমাকে সেই ধরনের ব্যবস্থা আমার নিতে হবে যোগাযোগে। আবার আমি যখন কোনো দেশে পাঠাবো তার জন্য আমার সেই ধরনের কার্গো দরকার। ইতিমধ্যে বিমানকে আমি নির্দেশও দিয়েছি যে আমরা ভাড়া করে এখন করি, কিন্তু আমাদের নিজস্ব একটা কার্গো দরকার। কারণ কার্গো বিমান যে ওয়েট নিতে পারে, যে মানে থাকতে হবে, আমাদের মানে যাত্রীবাহী বিমান ওভাবে করতে পারে না, যদিও সীমিত আকারে কার্গো আমরা এই করোনার সময় কিছুটা আমাদের বিমান চালিয়েছি, কিন্তু আমরা কার্গো কিনছি। তা আমরা ওরকম ধর আমরা যে ফসলটাই উৎপাদন করলাম যেটা আমি বিদেশে পাঠাতে পারি, একবারে যেখানে আমি উৎপাদন করছি উৎপাদনের জায়গা থেকেই এটাকে নজর দিয়ে ঠিক তাদের চাহিদা মতো সেইভাবে তৈরি করে সঙ্গে সঙ্গে সেখানে নেওয়া। আমরা যদি এই কার্গো এটা করে ফেলতে পারি সেসবে, যখন ওরকম চেম্বার করা থাকবে, যেমন টমেটোর জন্য টমেটো চেম্বার, অন্যান্য সবুজ সবজির জন্য আলাদা চেম্বার, ধরুন ফুলকপি পাতাকপি থেকে শুরু করে যাই আপনি রাখেন, আম টাম, প্রত্যেকের শরীরের তো একটা সহনশীলতা আছে, যেটি কোনটা থাকলে সে তরতাজা থাকবে, সেই পরিমাণ আপনার টেম্পারেচার দিয়ে তাকে সেখানে রাখতে হবে এবং তাকে ওইভাবে তৈরি করতে হবে। তাহলে আমি যদি এটা পাঠাই সেটা গ্রহণযোগ্য হবে। আর এর সাথে আরেকটা হচ্ছে, আমরা যে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি সেখানেও আমরা এটা দিচ্ছি, যে অঞ্চলে যে ফসলটা ভালো হবে ওই ফসলের প্রক্রিয়াজাত করা, অর্থাৎ ভ্যালু অ্যাডেড করা। আমি যদি প্রক্রিয়াজাত করে যদি রপ্তানি করতে পারি তাহলে আমরা আরো বেশি মানে অর্থ উপার্জন করতে পারবো। সেগুলিকে অর্থাৎ এটা মানে প্রক্রিয়াজাত কেটে ওটাকে সেভাবে টিনজাত করা অথবা প্যাকেটজাত করা বা যেভাবে করা করে সেটাও কিন্তু আমাকে রাখতে হবে এই ধরনের কার বিমানে ওঠা আগ পর্যন্ত রাখতে হবে এরকম
চিলিং সিস্টেমের মধ্যে, যেখানে এতটুকু সেটা নষ্ট হবে না, সেই সিস্টেমটা করে যদি আমরা দিতে পারি, আমি তো মনে করি যে এই এক কৃষি পণ্য রপ্তানি করে কিন্তু আমরা অনেক অর্থ উপার্জন করতে পারবো। কাজে আমাদের আমাদের পরবর্তী হচ্ছে আইসিটি, একদিকে আইসিটি অর্থাৎ ডিজিটাল ডিভাইস, সেগুলি রপ্তানি, সেই সাথে সাথে কৃষি পণ্য, খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করা। এভাবে একটার পর একটা আমরা যদি দেখি, তো বাংলাদেশে আর্থিক কোনো অসচ্ছলতা থাকবে না, বরং আমরা এগুলো এখন করোনার পরে খাদ্য, আমি বললাম যে অনেক দেশে খাদ্য অভাবটা মারাত্মক আকারে দেখা গেছে, সেটাও আমরা এখন আমাদের প্রচেষ্টা চলছে, আলোচনা কিভাবে করব। এবার আম পাঠালাম সবাইকে, বাংলাদেশে আমের স্বাদ একদম আলাদা, প্রথম তো একটু খাওয়াতে হয়, তারপর তো আস্তে আস্তে পাঠাতে হয়, তাই না? সেই ব্যবস্থা নিচ্ছি। তো কৃষির উপরে আমরা জোর দিচ্ছি, আমাদের মাটি এত ভালো, আর আমাদের মানুষগুলো আন্তরিকতার সাথে কাজ করে। এবার ধান কাটতে পারে না কৃষক, আমি আমার ছাত্রলীগের ছেলেদের বলার সাথে সাথে তারা তো নেমেই গেল, সাথে সাথে আমার অন্যান্য সংগঠনগুলি, স্বেচ্ছাসেবক লীগ বলেন, যুবলীগ বলেন, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, সবাই নেমে গেছে, মেয়েরাও নামলো, সবাই ধান কাটলো। এবং শুধু ধান কাটা মাড়াই কৃষকের ঘরে তুলে দেওয়া। আর তাছাড়া আমরা আধুনিক প্রযুক্তি নিচ্ছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা প্রায় 70% ভর্তুকি দিয়ে কৃষকদেরকে দিচ্ছি, যে হ্যাঁ আমাদের যান্ত্রিকীকরণ করতে হবে। এটা কিন্তু আমার কথা না, স্বাধীনতার পর জাতির পিতা এই কথাটা বলে গিয়েছিলেন। কোঅপারেটিভের মাধ্যমে চাষ হবে সম্পূর্ণ যান্ত্রিকভাবে, এবং সেটা করার জন্যই কিন্তু তিনি বাকশাল সবাই গালি দিচ্ছে, কিন্তু তিনি যেটা করেছিলেন সেই সময়, তখন কিন্তু এই উৎপাদন কয়েক গুণ বাড়ানোর জন্য এই পদ্ধতিটাই কিন্তু তিনি নিয়ে আসতে চেয়েছিলেন, যে জমির মালিকানা থাকবে কিন্তু চাষ হবে একসাথে সম্পূর্ণ যান্ত্রিকীভাবে, এবং সেইভাবেই ফসলটা প্রিজার্ভ হবে, যার যার ন্যায্য দাম সে পাবে, কিন্তু আমার ফসল কত বেশি হবে। সম্পূর্ণ যান্ত্রিকীকরণের কথা কিন্তু তিনি প্রথম করে গেছেন, আমরা এখন সেটা করে যাচ্ছি। কাজে এটা আধুনিক ইয়ে তো আমাদের করতে হবে, এবং গবেষণা সবার সাথে একটা যোগাযোগ আমরা রাখার চেষ্টা করছি। আর আপনি তো করেই যাচ্ছেন, বলেন আপনার যদি কোনো কিছু আছে, আমি আছি সব রকম। মাননীয় প্রধানমন্ত্রী, জি বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোথায়? মাননীয় আচ্ছা, প্রধানমন্ত্রী, ওদিকে একটু সুযোগ নিই। আচ্ছা। সবাই গণভবনে বসে সুযোগ নিলে দূরে যারা আছে তারা কি মনে করবে? তাদের সুযোগ বেশি দেওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ফারজানা শোভা, সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছি এসএটিভিতে। আপনাকে প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা এবং একাধিক কারণে আপনাকে অভিনন্দন জানাতে চাই। এক হচ্ছে টানা 17 বারের মতো আপনি জাতিসংঘে আপনার পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে তার এই ধারাবাহিকতায় বাংলায় ভাষণ দিয়েছেন, বাংলা এবং বাংলাদেশকে মর্যাদার আসনে আবারও উন্নীত করেছেন। পাশাপাশি আপনি এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড অর্জন করেছেন, এবং এই নিয়ে আপনার কল্যাণে বাংলাদেশের ঝুলিতে প্রায় 35টিরও বেশি আন্তর্জাতিক স্বীকৃতি এবং পুরস্কার যোগ হয়েছে, সেজন্য অভিনন্দন। আপনার কাছে আমার সুনির্দিষ্ট ছোট ছোট দুটি প্রশ্ন। সেটা হচ্ছে, আপনি যখনই আন্তর্জাতিক ফোরামে কথা বলেন তখন শুধুমাত্র বাংলাদেশের হয়ে নয়, শুধুমাত্র দক্ষিণ এশিয়ার হয়ে নয়, সারা বিশ্বের যে বঞ্চিত এবং প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদের উন্নয়নের কথা বলেন, এবং সেই জন্য বৈশ্বিক জনমত সৃষ্টিতে আপনি সবসময় জোরালো এবং সোচ্চার ভূমিকা রেখেছেন। আমি আপনার কাছে সুনির্দিষ্টভাবে জানতে চাই যে এই করোনার টিকাকে আপনি সার্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করার বারবার দাবি জানাচ্ছেন, বৈশ্বিক নেতাদের কাছ থেকে এইটার কি ধরনের রেসপন্স আপনি পেয়েছেন, এবং একই সাথে বাংলাদেশ উন্নয়নে এবং করোনা নিয়ন্ত্রণে যে নজির স্থাপন করেছে, বাংলাদেশের ভাবমূর্তি এখন বৈশ্বিক প্ল্যাটফর্মে কেমন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি এটুকু বলবো যে বাংলাদেশ, হ্যাঁ আমরা চেষ্টা করেছি, আমি বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যে যখনই আমরা আহ্বান করেছি যে এই করোনা মোকাবেলা করার জন্য যা যা করণীয় তারা যেন সেটা পালন করে,
অনেক সময় প্রথম দিকে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু এখন সবাই অন্তত সেটা মেনে চললে পরে, এমনকি টিকা নেওয়ার পরেও কিন্তু মানে মাস্কটা পরে রাখা বা একটু দূরত্ব রাখা বা হাত টাত পরিষ্কার করা, এটা কিন্তু করা উচিত, এটা করতে হবে। তো যার এটা করলে পরে আমরা অনেকটা এগোতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে যে টিকা নেওয়ার ব্যাপারে আসলে এটা কোনো একটা মহামারী আকারে দেখা দিলে সেখানে কিছু শ্রেণী আছে, তারা তাদের মানে আর্থিক লাভ লোকসানের দিকে যত বেশি তাকায়, বলেছি। আর শুধু তাই না, আমি এটাও বলেছি যে বাংলাদেশ টিকা তৈরি করতে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই গাভীর সাথে আলোচনা করেছে, WHO এর সাথে আলোচনা করেছে। আমরা বলেছি যে আমরা ফর্মুলা চাই, আমরা সিড চাই, এবং আমরা বাংলাদেশে এটা প্রস্তুত করতে পারবো। আর আসলে একটা বস্তি টস্তি হয়ে আসছে দেখে পরে এটা সম্পূর্ণ প্রস্তুতি করে নিয়ে আসি। তো এখন আমি বলে দিয়েছি যে ওটা যেখানে যারা বসবাস, কিছু লোক দখল করে বসে আছে, আর ভাড়া দেয়। তো যারা ওখানে থাকে তাদের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। নিজেকে আমি যদি যেতে চাই, বিনা পয়সা ঘর করে দেব, খাওয়ার ব্যবস্থা করে দেব, টাকা দেব তাদের কাজ করে খাওয়ার। আর তাছাড়া আপনারা জানেন যে বস্তিবাসীর জন্য ইতিমধ্যে আমি নির্মাণের কাজ প্রায় শেষের পথে হয়ে গেছে। আর এখন যখনই আমরা এই সুযোগটা পাবো, আমরা নিজেরা যাতে এই ভ্যাকসিনটা তৈরি করতে পারি, এবং বাংলাদেশে আমাদের ফার্মাসিউটিক্যাল পৃথিবীর 100টার উপরে দেশে আমরা পাঠাই। কাজে আমাদের এখানে একটা নাম আছে করার, তা আমরা এটা করতে পারবো বলে আমি আশা করি। এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন তাতে কালকেই আমাকে যে রিপোর্টটা তিনি দিয়েছেন তাতে খুব ভালো একটা পজিটিভ সাড়া পেয়েছেন, যে তাদের একটা আগ্রহ আছে। তো সেটা আমরা এখন চেষ্টা করে যাচ্ছি যে ভ্যাকসিনটা আমরা নিজেরাই তৈরি করব। আর তাছাড়া এটা আন্তর্জাতিক পর্যায়ে আমি এটা বলেছি, কারণ পৃথিবীর বহু দেশ এখনো ভ্যাকসিন পায়নি। কোন কোন দেশ একটা ডোজ পেয়ে এখনো দ্বিতীয় ডোজ পাচ্ছে না। এরকম নানা ধরনের সমস্যা কিন্তু পড়ছে। আপনারা জানেন যে যখন থেকে ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা টাকা পয়সা দিয়ে ভ্যাকসিন কেনার জন্য ব্যবস্থা নিচ্ছি। এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যাকে আমরা চিঠি পাঠাই নিয়ে আর চেষ্টা করিনি। তারপরে যখন একটা ছাড়া পেলাম এবং নিলাম আমরা, তো তারপরে ভারতের অবস্থা এমন খারাপ অবস্থায় গেল যে শেষে তারা দিতে পারলো না, দেখে আমরা বলেছি যে যত টাকা লাগে যা লাগে আমি দেব, আমার ভ্যাকসিন চাই, এটা হলো বড় কথা, আমাকে কিনতে হবে, সে যে দামেই হোক। প্রথম দিকে তো দাম অনেক বেশি চেয়েছে, যে যা চেয়েছে আমি তাতে আমি রাজি, আগে আমি ভ্যাকসিন আনি। তবে এখন আস্তে আস্তে দাম সহনশীল পর্যায়ে চলে এসছে।
আর যতই লাগুক আমরা নিয়ে নেব, কিন্তু কোনো চিন্তা নাই। আর আমাদের দেশেও গবেষণা হচ্ছে, অনেকেই গবেষণা করছেন, সেটাও খুব ভালো লক্ষণ। কাজে এর মধ্য দিয়ে আমরা নিজেরা যাতে করতে পারি তার ব্যবস্থা আমরা করব, তবে এখানে যাতে উৎপাদন হয় তার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি। আর আর বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, আমি 96 সালে আসার পর থেকে পর্যন্ত অনেক জায়গায় অনেক অ্যাওয়ার্ড নিয়েছে। একসময় একটা আমার লক্ষ্য ছিল যে এই অ্যাওয়ার্ডটা শুধু আমার জন্য না, এটা আমার দেশের জন্য, বাংলাদেশের ভাবমূর্তিটাকে তুলে ধরা। তবে এখন সত্যি কথা বলি, অনেক প্রস্তাব আসে, তা আমি বললাম যে এখন তো বাংলাদেশ একটা জায়গায় চলেই গেছে, এখন তো আর আমার অ্যাওয়ার্ড নেওয়ার দরকার বেশি নাই। এখন কোথাও গেলে পরে যদি হাতের কাছে কিছু পাওয়া যায় সেটা হয়তো তখন নিলাম, কিন্তু অ্যাওয়ার্ডের জন্য কোথাও যাওয়া নেওয়া এরকম আরো অনেক অনেক প্রস্তাব আছে আমার কাছে। এমনকি আমেরিকাও মানে এক স্টেট থেকে আর এক স্টেটে যেতে হবে বা অমুক ইউনিভার্সিটিতে যেতে হবে, অনেকগুলি। আমি বলছি এখন আর, আমি মনে করি এখন আর দরকার নাই, কারণ বাংলাদেশটাকে 75 পরে যেখানে নিয়ে গিয়েছিল সেখান থেকে অন্তত একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসতে পেরেছি, যেটা আমার লক্ষ্য ছিল। যখন সেটা হয়ে গেছে তখন আর এত বেশি পেয়ে লাভটা কি। তারপর এসডিজি বাস্তবায়নের যে অর্জনটা, এটা আমি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেছি, আর সেই সাথে আমার সরকার সহ আমার দল এবং আমার দেশের মানুষ, তারা যে আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, ভোট দিয়েছে, আমাকে নির্বাচিত করেছে, আমি তাদের সেবা করার সুযোগ পেয়েছি, তার জন্য সম্মান আনতে পেরেছি। কাজে এটা জনগণেরই প্রাপ্য, এটা আমি জনগণকেই দিয়েছি, এটা আমার একার কিছু না। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এবার সবচেয়ে বড় জায়গাটা ছিল যেটা অ্যাওয়ার্ড নিয়ে বললেন, আপনি সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা পাওয়ার কথা ছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর। সেই সময়টা একটা প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের। এবার আরেকটি বড় বিষয়, আপনি সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন জাতিসংঘের রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে আপনার বক্তব্য ছিল অত্যন্ত বলিষ্ঠ। আমরা যদি দেখি রোহিঙ্গা শরণার্থী এইভাবে এত 12 লাখ মানুষকে আপনি যে মানবতার খাতিরে আশ্রয় দিলেন এবং এই বিশাল ঘটনা, আমরা দেখি বিশ্বে যখন বড় বড় দেশগুলো 100 থেকে 1000 2000 শরণার্থী আশ্রয় দিতে গিয়ে সারা দুনিয়ার মিডিয়াকে একসঙ্গে জড়ো করে ফেলে, সেখানে এইরকম একটি সাহস দেখানো আপনার এই জায়গা থেকে একটা বড় বিষয় ছিল। এবং এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আপনার যে বলিষ্ঠ বক্তব্য ছিল, সেই বক্তব্য আমরা প্রত্যক্ষ করেছিলাম। পাশাপাশি আমরা এরপরে আমরা দেখলাম সেখানে রোহিঙ্গা শরণার্থীদের একজন নেতা সম্প্রতি সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায় তাদের একটা যেই প্রতিক্রিয়া যেভাবে ব্যক্ত করলেন, তো তাদের প্রত্যাবাসন নিয়ে আমরা সেভাবে প্রতিক্রিয়া কখনো লক্ষ্য করিনি। আপনার এবারকার যে বক্তব্য ছিল এবং সেই বক্তব্যের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব আপনার কাছে কি মনে হয়েছিল? তারা কি বলিষ্ঠ ভূমিকা রাখবে কিনা আগামী দিনে প্রত্যাবাসনের ক্ষেত্রে? এখানে কতগুলি বিষয় আমার কাছে মনে হয় যেন, এই যে রিফিউজি থাকলে কিছু লোকের বোধহয় একটু লাভই হয়, সেটাকেই যতটা বেশি তারা দেখে ততটা হয়তো তাদের প্রত্যাবাসনের দিকে দেখে না। অনেক প্রস্তাব আমরা পাই যে রোহিঙ্গা এখানে আছে তার জন্য এটা করা হোক, ওটা করা হোক, সাথে সাথে আমরা বলি যে ঠিক আছে এই কাজগুলো আপনারা করেন, মিয়ানমারে করেন, করে এদেরকে নিয়ে যান, আমার এখানে করার তো দরকার নেই। আমরা এখানে যেটুকু করার আমরা করি। যখন প্রথম রোহিঙ্গারা আসলো তখন প্রথম কয়েক মাস তো আমরা নিজেদের অর্থ দিয়ে চালালাম, তারপর আস্তে আস্তে আন্তর্জাতিক সংস্থারা এসছে, তো আগে পর্যন্ত তাদের খাওয়ানো পড়ানো সব চিকিৎসা দেওয়া, 40,000 প্রেগনেন্ট ওমেন ছিল, তাদের ডেলিভারি করানো থেকে শুরু করে সব কাজই তো আমরাই করেছি। একটা দুটো করে দেশ আস্তে আস্তে এসছে বা সংস্থা এসছে। আমাদের কাছে যখন আন্তর্জাতিক সংস্থা কোনো মানে ওরকম দাবি করে বা বলে, আমি সোজা বলে দিই যান মিয়ানমারে, ওখানে ঘর করেন, ওখানে স্কুল করেন, ওখানে হাসপাতাল করেন, ওদের থাকার জায়গা করেন, আমার এখানে করা লাগবে না। আর আমার এখানে যেটা করা সেটা আমি করে দিয়েছি, সেখানে যান, কিন্তু সেটা করা লাগবে না। তো মনে হয় এটা আসলে যেটা আমার একটা ধারণা যে সবকিছুতেই যেন একটা ব্যবসা, আমি খালি এইটুকু বলবো। তারপর আমরা এর মধ্যে কিছু কিছু আছে আন্তরিক, তাদের কাছে ভালো সাড়া পাই,
আর কিছু আছে যে শুনে যান, এই পর্যন্তই। সমস্যাটা এখানেই। আজ পর্যন্ত যেখানেই যে মানে যারা গেছে, আপনি দেখেন 92 সাল থেকে এই যে যাকে হয়তো ও কিন্তু 92 সালে এখানে এসছে, 92 সাল থেকেই কিন্তু সে বাংলাদেশে আছে। হ্যাঁ, ও তো 92 সাল থেকে আছে। তখন একসাথে 91 সালে একসাথে রোহিঙ্গা আসলো, তখন আলোচনার মাধ্যমে কিছু ফেরত গেল, প্রায় 3 লাখের মতো থেকে গেল, তারা আর যায়নি কখনো। আর এবারে আসলো প্রায় 7-8 লাখ মিলে, এই সব মিলে 11 লাখের মতো হলো। আর পাকিস্তানি রিফিউজি তো সেই 48 সাল থেকেই আছে, তার তো তাদের তো আর ফেরতই নিল না। ওটা আবার সবাই ভুলেও গেছে যে আমরা আরো এক বিশাল অঙ্কের রিফিউজি পালন পোষণ করছি, তারা হলো পাকিস্তানি রিফিউজি। পাকিস্তানও তাদের নেয় না, নেবেও না। তো এদের এখন জেনারেশনের পর জেনারেশন চলে এসছে। আর রোহিঙ্গাদের এদের কোনো মানে আগ্রহ আছে বলে মনে হয় না। তবে এখন যেহেতু একটা পরিবর্তন এসছে, এই একটা সময়, এই সময়টা ধরেই আমি আন্তর্জাতিক সংস্থাকে বলেছি যে আপনারা এই সময় কেন চাপ দেন না এবং এদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন না। কারণ এরা তো আমাদের পুরো পরিবেশটাকেই নষ্ট করছে। আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলে এই উখিয়া, আমার ছোটবেলা আমরা উখিয়ে গেছে গভীর জঙ্গল, ঘন জঙ্গল, পাহাড়ি পথ দিয়ে যেতে হয়েছে, চারিদিকে কোথাও বাঘের ছাপ, কোথাও হাতির ছাপ আমরা নিজেই দেখেছি যখন ছোটবেলা আমরা যেতাম। আর সেই জায়গা এখন একেবারে ন্যাড়া মাথা হয়ে গেছে, পুরো কোনো জঙ্গলের চিহ্নই নাই, সেই অবস্থা এখন হয়ে গেছে। এবং ভূমিধস হচ্ছে, নানা রকম হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে এখানে নানা ধরনের অসঙ্গতি কাজ চলছে, কিছু সন্ত্রাসী কাজ, নারী পাচার, শিশু পাচার থেকে শুরু করে, আর সবচেয়ে বড় ড্রাগ, এই ড্রাগ পাচারের সঙ্গে জড়িত হয়ে পড়ছে এরা, যেটা আমাদের জন্য সব থেকে আশঙ্কাজনক। আমরা তো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, তারপরেও তো থামানো যাচ্ছে না। এবং এদের ভিতরে অনেকেই এই ধরনের কাজ করে যাচ্ছে, সেটা আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি যে এই সমস্যা হচ্ছে এবং আরো হবে যদি এদেরকে ফেরত না দেওয়া হয়। আমরা বলে যাচ্ছি, সারা পাচ্ছি, কিন্তু খুব বেশি কার্যকর দেখা যাচ্ছে না তাদের। মানে আমাদের মনে হয় যেন রিফিউজি পালতে পারলে এই পালাটা হচ্ছে একটা ব্যবসা। আই এম ভেরি সরি টু সে, মনে হয় যে রিফিউজি পালাটা একটা ব্যবসা কারো কারোর জন্য, কোনো কোনো সংস্থার জন্য। এটা না থাকলে তাদের চাকরি থাকবে না, সেটাই হচ্ছে তাদের আসল কথা। এটা আমার ধারণা। আমি খুব খোলাখুলি বললাম, এটা কেউ বলবে না, কিন্তু আমি বলি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রাশেদ চৌধুরী, আমি 21 টেলিভিশনে আছি। আমি একটা জিনিস জানতে চাই, আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করছেন, এর মধ্যে গত 2রা অক্টোবর আপনার 1977 সালে একটা ঘটনা ঘটেছিল যে 1400 এয়ারফোর্স অফিসার্স সোলজার্স ওয়ার কিল্ড। তো তাদের ব্যাপার নিয়ে আপনার তাদের পরিজন এবং এর মধ্যে একজন এয়ারফোর্স অফিসার, আপনার নাম হচ্ছে এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইফাত, উনি আপনার একটা কমিশনের গঠনের কথা বলেছেন। এই যে 44 বছর হয়ে গেল, আজ পর্যন্ত এই জিয়া রহমান যাদেরকে মেরেছে, আমার কাছে কালকেই না পরশুদিন আমার কাছে একজন মহিলা এসেছিলেন, একজন বিধবা। উনি বলেছেন, বাবা আমি লাশ তো পাইনি, আমার সাথে এই যে লোকটা দেখছো সে তখন 1 বছরের শিশু, লাশও পাইনি, কোনো খোঁজও পাইনি, শুধুমাত্র তাকে কাপড় চোপড়টা দিয়ে দেয় যে এই হচ্ছে কাপড় চোপড়, তারপরে আর কোনো মনিটারি বেনিফিট কোনো কিছুই পাইনি। এইটার ব্যাপারে আপনার কমিশন গঠন করার দাবি উঠেছে, এটার ব্যাপারে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন, আপনি আসলে সত্যি একটা কথা বলেছেন যে সেই সময় 75-এর পর এই বাংলাদেশে বারবার কু হয়েছে, এবং এই কুর নামে শুধু এয়ারফোর্সের অফিসার এবং সৈনিক বা কর্মচারী না, সেনাবাহিনীরও বহু জনকে হত্যা করা হয়েছে। এবং বিভিন্ন, আপনারা যদি বিভিন্ন জেলখানাগুলি খরচ করেন যে কোন জেলে কতজনকে এভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে দেখবেন এরকম হাজার হাজার মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। এবং তার পরিবারগুলি অনেকে লাশ তো পায়নি,
বা এরা যে গুম হয়ে গেল, হারিয়ে গেল, তারও কোনো জবাবদিহি কখনো হয়নি। তো এটা একটা আশার কথা যে আজকে এত বছর পর সবার এই চেতনাটা এসছে। কিন্তু আমার প্রশ্ন যে এতকাল সবাই কেন এটা ভুলেছিল? জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিষ্কণ্ঠ করবার জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে, এটা তো জানা কথা। এবং একের পর শুধু সামরিক বাহিনীতেই তো না, আমাদের আওয়ামী লীগ সহ বহু নেতাকর্মী তাদেরকেও তো হত্যা করেছে এবং গুম করে দিয়েছে। কখনো কেন যেন মনে হয় যেন মানে তাকে এমন একটা ফেরেশতার মতো বানিয়ে দেওয়া হয়ে গেল যে শেষকালে স্বাধীনতার ঘোষকও বানিয়ে ফেলানো হলো। সেটা নিয়ে তেমন কেন কেউ কথা বলেনি, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, আমার বাবা মা ভাই তাদের হত্যা আমি বিচার চাওয়ার অধিকার ছিল না, আমরা তো তাদের লাশ পাইনি, দেখতে পারিনি। কিন্তু আমি হ্যাঁ সরকারে আসতে পেরেছি বলেই সে হত্যার বিচার করেছি। আবার জিয়াউর রহমানের হত্যার বিচারের সেটাও কিন্তু বিএনপি কখনো করেনি। মিউটিনি বিচার করে 11 জন সামরিক অফিসারকে যে ফাঁসি দিল, সেটাও কিন্তু খুব অন্যায়ভাবে, কারণ এখানে অনেকে জানতোই না, কিন্তু রাতারাতি একটা ক্যামেরা ট্রায়াল করেই তাদের ফাঁসি দিয়ে দিল। আমরা কিন্তু তখন প্রতিবাদ করেছিলাম যে এটার তদন্ত হওয়া দরকার, এই মিউটিনিটা কেন হলো, কারা করলো, কারা জড়িত, আবার কারে ফাঁসি দিচ্ছে, তা কিন্তু করেনি। আবার জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় যে বারবার কু হয়েছে এবং বিভিন্ন কারাগারে যে ফাঁসি হয়েছে, সেই হিসাবটা কিন্তু কেউ নেয়নি। এখন যেটা বের হচ্ছে আমার মনে হয় এটা আরো বের হওয়া দরকার এবং আরো তথ্য নিয়ে আসা দরকার। যার এই পরিবারগুলি, তারা তো জীবনে কিছু পায়নি, তাদেরকে কেউ কোনোদিন জিজ্ঞাসাও করেনি, বা পরিবারগুলি কি অবস্থায় থাকে তাও দেখেনি। একটা অস্বাস্থ্যকর পরিবেশ বারবার, এবং দুর্ভাগ্যর বিষয় হলো যে বাংলাদেশে বারবার কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করা হয়েছে। 77 সালে তখন যে কুর নামে বিশেষ করে বিমান বাহিনীর 565 জনের মতো, 562 জন হলো অফিসার সহ আরো বহু লোক সেই সময় মারা গেছে, হত্যা করা হয়েছে। আর এরই মাঝে আরো কয়েকটা কু হয় এবং সেটা নিয়ে প্রায় 2000 কাছাকাছি বিমান এবং সামরিক বাহিনী অফিসার তাদেরকে মারা হয়। এটা আমরা দেখি, এটা এই বিষয়টা নিয়ে যখন দাবি উঠছে, এটা নিশ্চয়ই এটা নিয়ে আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এবার এর জন্য ভালো জনমত সৃষ্টি হওয়া উচিত যে কিভাবে মানে মানুষগুলিকে সে হত্যা করে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এবার 1 মিনিট, আমারও মনে হয় ওইদিকে একটু আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আমার এটা ধন্যবাদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আপনি গৃহহীনদের অনেকগুলি ঘর উপহার দিয়েছেন, 1 লাখেরও বেশি সংখ্যক মানুষকে, কিন্তু তার সেসব ঘরের মধ্যে অনেকগুলি ঘর ভেঙে পড়েছে। আপনি এর আগে বলেছেন কিছু কিছু ঘর ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়েছে, আবার এইসব ঘর নির্মাণের ক্ষেত্রে কিছু অনিয়ম দুর্নীতি হয়েছে, সেটাও আপনি বলেছেন। কিন্তু এই যারা ইচ্ছাকৃতভাবে ভাঙলো, আপনি যেটা বললেন, আর যেসব অনিয়ম দুর্নীতি হয়েছে, এইসব ব্যাপারে কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত আমাদের দেখি নাই, শুনি নাই। কি ব্যবস্থা নিচ্ছেন, কি নিয়েছেন বা নিবেন, আর সামনে ভবিষ্যতে আরো কি সংখ্যক কি পরিমাণ ঘর আপনার উপহার দেওয়ার পরিকল্পনা আছে, এবং সেই ঘরগুলো যদি সঠিকভাবে নির্মিত হয়, যেমন ধরেন এবার আমরা বরাদ্দ কম ছিল শুনেছি, সেই কারণে ম্যাটেরিয়াল ঠিক মতো দেওয়া হয় না, এরকম দিতে পারে নাই এরকম শুনেছি। এই বিষয়গুলি নিয়ে আপনি প্রথমত হচ্ছে যে দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা, আর যারা ইচ্ছাকৃত ভাবে ভেঙেছে বলে আপনি বলেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা হবে? ধন্যবাদ। অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। দেখুন, সবথেকে আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি যে ঘর যখন ভাঙা, একটা ভাঙা ঘরের ছবি আপনারা তুললেন,
বড় করে দেখালেন। এটা নিয়ে অনেক আলোচনা হলো, টক শো হলো। আপনার এই ঘরটা তাকে দেখুন তো, এর আগের ছবিটা এর আগেরটা দেখান। এটা কি মনে হয় যে এটা ম্যাটেরিয়ালের জন্য ভাঙা অথবা এমনি ভেঙে পড়েছে? কি মনে হয়? এটা কি মনে হয় না কেউ হাত দিয়ে ভেঙে ফেলেছে? দেখেন, এটা দেখেন, ভালো করে দেখেন। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? কেউ ভেঙেছে এটা মনে হচ্ছে না? পরেরটা এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে আমরা প্রায় 1.5 লক্ষ ঘর যখন দেওয়া হলো, তার মধ্যে হ্যাঁ, যখন খুব এই যে আপনি দেখেন ওখানে কাটা আরেকটা জানলা আপনি দেখতে পাচ্ছেন, এরকম আরো আছে। আমাদের ওখানকার প্রশাসনের কর্মকর্তা সহ সকলে তাৎক্ষণিকভাবে ওখানে ছুটে গেছে, প্রত্যেকটা জায়গা দেখেছে, এবং যে কয়টা মানে একেবারে হাতুড়ি দিয়ে ভাঙা সেগুলো যেমন চিহ্নিত করা হয়েছে, আর কয়েকটি ঘর যেমন এক জায়গায় 500-600 ঘর, সেখানে অতি বৃষ্টি হলো যখন, সেই বৃষ্টির সময় নিচে পানির কারণে মাটি ধসে গিয়েছিল, তো সেই জন্য কয়েকটা ঘর নষ্ট হয়, এটা বাস্তব। আর দুর্নীতির ক্ষেত্রে আমরা 9টা জায়গায় দুর্নীতি পাই, প্রত্যেকটা জায়গায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এখানে ম্যাটেরিয়ালের কোনো অসুবিধা ছিল না। কারণ একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, এই ঘরগুলি যখন আমরা তৈরি করা শুরু করি, করোনার জন্য সারা দেশে অর্থনৈতিক অবস্থা কি অবস্থা, কিন্তু একটা গ্রামে যখন এই ঘরগুলি তৈরি হচ্ছে, তখন সেখানে একদিকে যখন মানুষের কর্মসংস্থার ব্যবস্থা হচ্ছে, আবার যখন যারা ইট বানাচ্ছে তাদের একটা আয়ের ব্যবস্থা হচ্ছে, কাঠের ব্যবস্থা হচ্ছে, মিস্ত্রি তার ব্যবস্থা হচ্ছে, বা ওখানে এই দরজা জানলা যারা হচ্ছে তাদের একটা ব্যবস্থা হচ্ছে, মাটি কাঠ যারা কাটছে তাদের, সেখানে কিন্তু একটা অর্থনৈতিকভাবে মানে আর্থিক যেটা বলে মানে টাকা সরবরাহ, সেটা কিন্তু চলছিল। আবার এই যে একসাথে এতগুলি ঘর হচ্ছে, সেটাকে কেন্দ্র করে কেউ চায়ের দোকান দিচ্ছে, কেউ ভাতের দোকান দিচ্ছে, কিছু দিচ্ছে। আমার খুব অবাক লাগে যে আমাদের সাংবাদিকরা কি এগুলি একটু অ্যানালাইসিস করবে না, দেখবে না কখনো যে এই একটা জায়গায় এতগুলি ঘর বানানো নিয়ে কত মানুষের কর্মসংস্থান হয়ে যাচ্ছে, জীবন জীবিকার সুযোগ হয়ে যাচ্ছে, করোনার মধ্যে তারা কিছু করে খাবার সুযোগ পাচ্ছে। পাশাপাশি একটা মানুষ যার কোনো জায়গায় থাকার জায়গা ছিল না, যে রাস্তায় ফুটপাতে পড়ে থাকতো, মানুষের কোনো বারান্দায় থাকতো, লাঠিচড় খেত, গালি শুনতো, সেই মানুষগুলো একটা ঘর পেল, তার জীবনের একটা ঠিকানা সে পাচ্ছে, 2 কাঠা জমি, একটা ঘর। এখন সেই ঘরটা তৈরি করে আমরা দিচ্ছি। আপনারা হিসাব করছেন টাকা কম ছিল বা ম্যাটেরিয়াল খারাপ। আপনারা কি জানেন একজন যে ইট তৈরি করে সে ভলান্টারিলি এগিয়ে এসছে, তাকে কিছু অ্যাডভান্স দিয়েছে আমাদের প্রশাসনের কর্মকর্তার উপরে, ওখানে মানে যারা ইউনিয়নের মানে ইউএনও অথবা ডিসি, তাদের সবার হাতেই ছিল, এবং সেখানে তাদেরকে নিয়ে করেছে। তাই অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে, সে কোনো লাভ রাখেনি, সে নিজে আগ্রহ ভরে এগিয়ে দিচ্ছে সব। কেউ কিছু সিমেন্ট দিচ্ছে, কেউ কিছু দিচ্ছে। আর আমাদের একটা হিসাব তো আছে যে একটা ঘর করতে কত টাকা খরচ হতে পারে, কত ইট লাগতে পারে, কত সিমেন্ট লাগতে পারে, কি কি লাগতে পারে, কাঠ লাগতে পারে, সব হিসাব করে কিন্তু, এবং এগুলি পরিবহন করবার খরচা সহ কিন্তু টাকা দেওয়া হয়েছে, এবং এই পাই পয়সা কিন্তু খরচ করেছে সবাই। মাত্র 9টা জায়গায় আমরা দেখেছি যে সেখানে একটু এদিক ওদিক করার চেষ্টা করেছিল, সেগুলি কিন্তু ধরা হয়েছে এবং সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যখন ঘরগুলি তৈরি হচ্ছে, তখন এই যে মানে সাফল দিয়ে ফ্লোরগুলি মানে হাতুড়ি দিয়ে দরজা জানলাগুলি ভাঙা করা, তারও কিন্তু অনেকগুলি ধরা পড়েছে। এখন প্রায় 1.5 লক্ষ ঘরের মধ্যে 1.5 লক্ষের উপরে বেশি, 4 লক্ষের মতো ঘর কিন্তু ইতিমধ্যে আমরা করে দিয়েছি। তা আমাদের 300 ঘর এভাবে বন্যার জন্য 8-10 খানা গেছে, আর কিছু এভাবে গেছে। তো আপনারা ওইটুকু দেখলেন, আর যারা
ভাঙার পরে আপনাদের যে কাউকে কাউকে নিয়ে টেলিভিশনে দেখালো, তখন কেন জিজ্ঞেস করলেন না যে এটা এভাবে মানে কাটা কেন? নিশ্চয়ই এখানে কোনো টাকার অভাব দিয়ে জানলাটা তৈরি করা হয় নাই, কিন্তু ওই জানলার পাপারটা কেটে ফেলা কেন? এটা মানে একটা কোনো কিছু দিয়ে গুঁতো দিয়ে যে ব্যাকা করা, সেটা কেন চোখে পড়লো না আমাদের সাংবাদিক ভাইদের, বা যারা যে সমস্ত আমি বলবো আমাদের টেলিভিশন নিউজগুলি করেছেন, তারা এই প্রশ্নটা কেন করেননি যে এই দরজাটা এরকম ভাঙা কেন? এটা কি দুর্নীতির কারণে ভেঙেছে, না কেউ হাতুড়ি দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে ভেঙেছে, বা সাফল দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে ভেঙেছে? হ্যাঁ, আমি আগে কথা বলেছি দেখে সেটা নিয়েও অনেকে বলছেন আমি কথা বলেছি, তা আজকে চোখের সামনে দেখেন, সাথে সাথে তো লোক যে সেগুলি দেখেছে, মেরামত করে দেওয়া হয়েছে, এবং যারা এর সঙ্গে জড়িত অনেকে ধরা পড়েছে, ধরার ব্যবস্থা করেছি। তবে আমার এটাই হচ্ছে প্রশ্ন আপনাদের সাংবাদিকদের কাছে, আপনারা ভাঙা ঘরটা দেখলেন, কিভাবে ভাঙলো সেটা দেখেননি। একটা পিলার ওঠার পর মাঝখান দিয়ে ভেঙে ফেলে দেওয়া হলো, ওই ভাঙা পিলারের ছবিটাই নিলেন, ভাঙলো কিভাবে সেটা কিন্তু দেখেননি, কারা ভাঙলো দেখেননি, কারণটা কি? আমি কি সেই উত্তরটা পাবো কোনোদিন? আপনাদের কাছে পাবো না, আমি জানি পাবো না। অর্থাৎ এই ঘরগুলি দেবার পর এতগুলি পরিবারের জীবনটা পরিবর্তন হয়ে গেছে, এতগুলি মানুষ তার জীবনের একটা ঠিকানা খুঁজে পেয়েছে। হতে পারে যারা এই দারিদ্র দেখিয়ে বাড়িতে পয়সা এনে খায়, নিজেরা সম্পদশালী হয়, হয়তো তাদের হাতে ঘা লেগেছে। এইগুলো এক গ্রুপ। আর এক গ্রুপ, আওয়ামী লীগ এত বড় একটা কাজ করে ফেলছে, এই গরিব মানুষগুলিকে ঘর দিয়ে দিচ্ছে, এটাও পছন্দ নাও হতে পারে যে আওয়ামী লীগ এত কাজ করে ফেলবে, কাজে সেটাকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া। অর্থাৎ এই ঘরগুলি একসাথে 70,000 মানুষকে ঘর দেওয়া, পৃথিবীর কোন দেশে কে কখন কোন সরকার দিয়েছে বলতে পারেন? যদি আপনারা হিসাব নেবেন 2096 সালে সরকার আসার পর থেকে এই পর্যন্ত কম করে 10 লক্ষ মানুষকে আমি ঘর তৈরি করে দিয়েছি। এটা খালি সরকারি প্রজেক্টে না, ব্যক্তিগতভাবেও বা আমার প্রধানমন্ত্রী তহবিল থেকে, বিশেষ তহবিল থেকে বিভিন্ন ভাবেও কিন্তু যখন যেখানে যে পেয়েছে আমরা কিন্তু করে দিয়েছি। আমাদের সাংবাদিকরা এই বিষয়টা কেউ দেখলো না কখনো, বা একটা মানুষের জীবনে যে একটা বিরাট পরিবর্তন এসে গেল, একটা মানুষ একটা ঘর পেয়ে তার জীবনের জীবিকার যে একটা সুযোগ আসলো, সেই মানুষটার যে একটা মানুষের মতো বাঁচার সুযোগ পেল, এটা কিন্তু আপনারা সামনে আনেন। তাহলে আমি ধরে নেব যে যারা ওই কে ভাঙা ঘর নিয়ে প্রশ্ন করে, যেহেতু এতগুলি ঘর দিয়ে ফেলছে, ও এটা সেই কাছে দিয়ে ফেলছে, কাজী এটাকে তো প্রশ্নবিদ্ধ করতেই হবে। এটা বাংলাদেশে হবে এটা আমার খুব জানা, আমি জানি, কারণ এই দেশে যারা আমার বাবা মা ভাইকে এভাবে হত্যা করতে পারে, যারা 71 সালে এভাবে গণহত্যা চালাতে পারে, তাদের কাছ থেকে বেশি, তাদের তো সবসময় থেকেই যাবে, তো তাদের কাছ থেকে আর বেশি কি আশা করা যায়? কাজে আমার কোনো আশা করার কিছু নেই। আমার একটা কথা, যে এই দেশে একটা মানুষের ঠিকানাবিহীন থাকবে না, প্রত্যেক ঘরে আলো জ্বলবো, কেউ না খেয়ে থাকবে না, সবাই রোগী চিকিৎসা পাবে, লেখাপড়ার সুযোগ পাবে, সুন্দরভাবে বাঁচবে। যে আদর্শ নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করে গেছে, সে আদর্শ প্রতিষ্ঠিত হবে। কাজে ওই কয়টা ঘর ভাঙলো, কয়টা ঘর কি করলো তা নিয়ে এত কথা বললে ওটা আমার যদি মনে করেন আমি খুব দুশ্চিন্তা পড়ে যাবো, তা কিন্তু আমি পড়বো না, এটা মাথায় রাখতে হবে। তবে এটা একটু দেখেন, আপনারাও খোঁজ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ইকবাল সুবহান চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমে আপনাকে 75 বছরে আপনি পদার্পণ করেছেন, সেই জন্য আপনাকে অভিনন্দন। 74টি বছর। আপনি বয়স মোটা মনে করাই দিচ্ছেন কেন বারবার? বুড়ো হচ্ছে বারবার মনে করাই। 74টি বছর আপনি আন্দোলন সংগ্রাম এবং ব্যক্তিগত এবং পারিবারিক আত্মত্যাগের মধ্য দিয়ে কাটিয়ে 75 বছরে পা দিয়েছেন। রাজনীতিবিদ হিসেবে সফলতার স্বীকৃতি পেয়েছেন।
সরকার পরিচালনায়ও আপনি স্বীকৃতি পেয়েছেন আন্তর্জাতিক সফলতা। মিসেস গান্ধী 11 বছর 59 দিন ছিলেন, মার্গারেট থেচার 11 বছর ছিলেন, আর সর্বশেষ অ্যাঙ্গেলা মার্কেল 16 বছর শেষ করে তিনি বিদায় নিচ্ছেন। আর আপনি এক নাগাড়ে আপনি 18 বছর আপনার চলছে, এবং একটি দলের 40 বছর এক নাগাড়ে অবিসংবাদিত নেত্রী হিসাবে আপনি যে রেকর্ড করেছেন একটি দলের নেতৃত্বের, সেটাও আপনার ব্যক্তিগত সফলতার স্বীকৃতি। নতুন করে আপনি দলকে প্রবীণ এবং নবীন সবাইকে মিলিয়ে আপনি সুসংগত করেছেন, সুসংগত করেছেন, এবং সবই আপনি দেশকে মানুষকে করার জন্যে। প্রশ্নটা হলো আপনার